অনেকেই যুক্ত হচ্ছেন দেখতে পাচ্ছি। সবাইকে প্রীতিময় শুভেচ্ছা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। আমি এই আয়োজনে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। আর আমার সাথে যারা আপনারা আছেন সবাইকে একটা সুন্দর সময় উপহার দিতে পারবো, সেটাই প্রত্যাশা করছি। অনুষ্ঠানটির কবি কণ্ঠে কবিতা পাঠ। আমি নিজেকে কবি হিসেবে ওরকম দাবি করি না আসলে। দাবি করি না, কিছু লিখি, কিন্তু আমি সামান্য আমার লেখা পাঠ করব এবং অন্যান্য কবিদের কবিতাই আমি উচ্চারণ করব। আমাকে কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন আপনারা? একজন একটু লিখে জানাতে পারেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? কেউ একজন লিখে জানালে আমি শুরু করতে চাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। ঈদ ঈদ পরবর্তী আয়োজন এবং সামনে আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু যে আসন্ন 15ই আগস্ট, এই দিনটি একটি ঐতিহাসিক দিন, আমরা সকলেই জানি। আমি আজকে দেশ বন্দনা এবং সব ধরনের কবিতাই পাঠ করব। প্রথমে দেশ বন্দনা, প্রথমে শুরু করছি রবীন্দ্রনাথের প্রার্থনা এবং দেশ বন্দনা দিয়ে। শুনতে পারা যাচ্ছে না? সাউন্ড কি কম? আচ্ছা, আমি আবার এখন কি ঠিক আছে? ঠিক আছে কথা? ঠিক আছে, আমি শুরু করছি। আমার লেখা থেকেও কিছু পাঠ করব, দু একটি লেখা পাঠ করব এবং সবার কবিতায় পড়ব। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করছি। সন্ধ্যা ও প্রভাত। এখানে নামল সন্ধ্যা। সূর্যদেব কোন দেশে, কোন সমুদ্র পাড়ে তোমার প্রভাত হলো। অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা। বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাপা। জাগল কে? নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতে ফুলের মালা। এখানে একে একে দরজায় আগুন পড়ল, সেখানে জানালা গেল খুলে। এখানে নৌকো খাটে বাঁধা মাঝি ঘুমিয়ে, সেখানে পানি লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়ছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের বারানির কড়ি এখনো পুরোয়নি। ওদের জন্য পথের ধারের জানালায় জানালায়, ওদের জন্য পথের ধারের জানালায় জানালায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি তুলে ধরলে বললে, তোমাদের জন্যে সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে
জয় ভেরি বেজে উঠল। এখানে এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া, ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পুরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। এখানে এখানে নামল সন্ধ্যা। সূর্যদেব, তোমার বামে সন্ধ্যা, তোমার দক্ষিণে সূর্যদেব, সূর্যদেব, তোমার বামে ওই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া, ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুন। এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। যারা শুনতে পাচ্ছে না, অনুগ্রহ করে তারা একটু হেডফোন ব্যবহার করলে ঠিকঠাক হয়তো শুনতে পাবেন। আমি আমার যতটুকু সাধ্যি চেষ্টা করেছি, সাউন্ডটা পুরোটাই দেয়া আছে। কাজী নজরুল ইসলামের আগের কবিতাটি পড়লাম প্রভাত ও সন্ধ্যা, রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং এখন যেই কবিতাটি পাঠ করছি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতাটি। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘচিপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বসে ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে সে ফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দোলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশিরে ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ হলো বধূর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, চির মনোরম চির মধুর। অনেকেই আছেন আমার সাথে। ইমরান পরশ আছেন, দেবনাথ আছেন, ফারজানা ইয়াসমিন, মোজাম্মেল হোসাইন, ফারজানা ইয়াসমিন, নজরুল,
মঈন, অনেকেই আছেন, আমি ছোট্ট করে নামগুলো পড়ে যাচ্ছি এক একবার। হালিম ভাই আছেন, বাইদিয়াহ, আমি নামটা বুঝতে পারছি না। বাপ্পি সাহা আছে, কিরমানি লিটন আছে, ফারজানা ইয়াসমিন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আবারও জানালাম। হালিম নজরুল, গোলাম কিবরিয়া, আচ্ছা আমি কবিতা পড়ছি আবার। আচ্ছা, আমার লেখার থেকে একটি পাঠ করছি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রণয় বন্দনা, সেখান থেকে 2020 সালে এই প্রণয় বন্দনা গ্রন্থটি বের হয়েছে। এই বইটা থেকে পাঠ করছি। তোমার চোখ। শোনো, তোমার চোখ জোড়া বড্ড ডাকাত, যা আমাকে বহুকাল আগেই ঘায়েল করেছে। শোনো, তবুও তোমার সেই ডাকাত চোখের চাহনি মুগ্ধ হয়ে চেয়ে দেখি আমি। শোনো, তুমি অনেক কৃপণ, শুধুই দূরে থাকো নানান বাহানায়। শোনো, শোনো, তুমি অনেক কেমন যেন, তারপরও শুধু তোমাকেই দেখি আমি। আচ্ছা, শোনো, তুমি অনেক অন্য রকম, তাই তো তোমাকেই শুধু ভালোবাসি আমি। শোনো, তুমি তো শুধুই তোমারই মতো, তাই তো তোমাকেই কাছে ডাকি আমি। আবার ও নিজের লেখা থেকে পরে পাঠ করছি। দেশের কবিতা পড়ব, প্রেমের কবিতা পড়ব। আমি দেশের একটি কবিতা পড়ছি। কবিতাটি লিখেছেন রচয়িতা রামচন্দ্র দাস। তিনি একাধারে গীতিকার, কবি এবং অসাধারণ গানও গেয়ে থাকেন তিনি। তার একটি কবিতা পাঠ করছি, এই মুহূর্তে আমার হাতের কাছে আছে। যদি এই বাংলায় আসো, যদি এই বাংলায় আসো, তোমাকে সম্ভাষণ জানাবো বৈশাখী শোভাযাত্রায়। যদি এই বাংলায় আসো, তোমাকে সম্ভাষণ জানাবো বৈশাখী শোভাযাত্রায়। দেখবি রং আর আবেগের উচ্ছ্বাসে লক্ষ প্রাণ কিভাবে মিলে যায় একটি মিছিলে। যদি এই বাংলায় আসো, তোমায় দেব বিশ্ব ঐতিহ্যের এই অনন্য উপাদান। উপহার দেব সারা বাংলার সকল বৈশাখী মেলা। তোমাকে উপহার দেব আষাঢ়ের প্রথম দিন, স্নিগ্ধ কদম ফুলের মাতাল সৌরভ, শ্রাবণ রাতের বর্ষাধারার গান, শারদ মেঘের ভেলা, কাশফুলের শুভ্রতা, হেমন্তের সোনালি ধানের শীষে শিশিরের ঝিলিক। পৌষ পার্বণ উৎসর্গ করব তোমাকে, ভরা মাঘের হেম, ফাল্গুনের রং, অরণ্যের বাসন্তী বিলাস আর কোকিলের গান, রাখালের বাঁশি, চৈত্র সংক্রান্তির মেলা, সব সব কিছু দেব তোমায় যদি এই বাংলায় আসো। দেব এর সকল কিছুই সযত্নে তোলা রইল তোমার জন্য। এবার যখন আসবে তুমি, তোমায় আমরা উজাড় করে দেব চাঁদ রাত্রির অন্তত উচ্ছ্বাস, চাঁদ রাত্রির অনন্ত উচ্ছ্বাস। উপহার দেব মহামিলনের ঈদ, বিভেদ ভোলানো আলিঙ্গনে ভালোবাসা ও সাম্যের উষ্ণ পরশ। যদি এই বাংলায় আসো,
আশ্বিনী রূপালী জ্যোৎস্নায় তোমাকে ভাসিয়ে নিয়ে যাব শারদীয় উৎসবে। দেখবে উৎসবের সার্বজনীনতায় কেমন একাকার হয়ে ওঠে বাংলা। ধর্মের সীমারেখা কিভাবে হারিয়ে যায় মহামিলনের মোহানায়। হে দিগন্ত, হে দিগন্ত পেরোনো পথিক, হে অনন্ত পথের যাত্রী। ১৩ পার্বণের ১২টি মাস, আমাদের সবগুলো পূর্ণিমার তিথি, হাজারো উৎসবের গুচ্ছ ভালোবাসার সবকটি অর্ঘ্য, সকল কিছু উজাড় করে দেব তোমারই দুহাতে। তাই তো বলি, যদি নয় এবার অনিবার্যভাবেই এসো এই বিমুগ্ধ বাংলায়। যদি এই বাংলায় আসো, তোমাকে সম্ভাষণ জানাবো বৈশাখী শোভাযাত্রায়। আমাদের ষড়ঋতুর দেশ, ঋতু বৈচিত্র্যের নানান সম্ভার আমাদের এখানে। আমাদের বেশ কটি পার্বণ এখানে তো উদযাপিত হয়, নানা ধর্মের নানা বর্ণের। কিন্তু এরপরও আমাদের বিশেষ কিছু দিন তো থাকেই, যেমন আমাদের মুসলিম ধর্মে আমাদের দুইটি প্রধান উৎসব, আমাদের দুটি ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এবং হিন্দু ধর্মেরও হিন্দু ধর্মেরও শারদীয় পূজা, দুর্গা পূজা, বিভিন্ন পূজা পার্বণ তো আছেই তাদের ধর্মেও, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। তো সব মিলে আমরা খুব একটা উৎসব মুখর দিন যাপন করি। আমাদের কাছে উৎসবটাই মুখর, ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক আছে, আমি আবার পাঠ করছি। আপনারা পাশে থাকলে আমাকে শুনতে পাচ্ছেন। এটা যারা আমরা আবৃত্তি করি, আমাদের সবার জন্য একটা পরম পাওয়া যে আপনারা দর্শক শ্রোতা যারা আমাদের সাথে থাকেন, আমাদের ভীষণ ভালো লাগে, আমাদের উৎসাহটা বেড়ে যায়। উৎসর্গ কবিতাটি ইব্রাহিম আজাদের কবিতাটি পাঠ করছি। একদিন একজন আমাকে অপমান করেছিল। আমি তাকে রাসপুটিন উপহার দিয়েছিলাম। একদিন একজন আমাকে বেঁধে রেখেছিল। আমি তাকে যিশুর গল্প শুনিয়েছিলাম। একদিন একজন আমাকে মারার চক্রান্ত এঁটেছিল। আমি তাকে সেই চক্রান্তের খরচ জুগিয়েছিলাম। একদিন একজন আমাকে ভালোবেসে হাতে হাত রেখে অগ্নিদগ্ধ হতে চেয়েছিল। আমি ভীরু, কাপুরুষ, কিছুই পারিনি দিতে। আজ এই কবিতার আসর তাকেই দিলাম। আজ এই কবিতার আসর তাকেই দিলাম। সাথে আছেন, শুনতে থাকুন। সাউন্ডটা ঠিক কতটুক যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমি ফুল সাউন্ডটা দিয়েছি। আচ্ছা, কে একজন লিখেছেন হালেম নজরুল বক্স। আমি পরে দেখে নিব। আপনারা যারা বই চাচ্ছেন এখানে লিখেছেন অনেকেই। আমি
পরে আপনাদের সাথে যোগাযোগ করব ইনবক্সে, যেহেতু আপনারা লিখছেন যে ইনবক্সে ঠিকানা দিয়েছেন। ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে আমি নির্মলেন্দু গুণের একটি কবিতা পাঠ করছি। আমার জলেই টলমল করে আঁখি, নিজের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি। চেষ্টা করেও রাখতে পারি না ধরে, ভয় হয় আহা এই বুঝি যায় পড়ে। এমনিই আছি নদীমাতৃক দেশে, অশ্রু নদীর সংখ্যা বাড়াবো শেষে। আমারও গঙ্গা আমার চোখেই থাক, আসুক গ্রীষ্ম মাটি ফাটা বৈশাখ। দোষ নেই যদি তখন যায় সে ঝরে, ততদিন তাকে রাখতেই হবে ধরে। সেই লক্ষ্যেই প্রস্তুতি করে সারা, লুকিয়েছিলাম গোপন অশ্রুধারা। কিন্তু কবির বিধি যদি হন বাম, কিছুতে পূর্ণ হয় না মনস্কাম। মানুষ তো নয় চিরসংযমে সাধা, তাই তো চোখের অশ্রু মানে না বাধা। আমার জলেই টলমল করে আঁখি, তোমার চোখের অশ্রু কোথায় রাখি। আচ্ছা, ভারতের কলকাতা থেকে একজন আছেন, আমি ওনার নামটা ঠিক নামটা আমি পড়তে পারছি না। বেইদিয়া নামটা নাকি যেন, বুঝতে পারছি না। নবনীতা সেনের একটি কবিতা। বল কি কি থেকে মুছে ফেলবি আমায়, তোর ল্যাপটপ, তোর প্রোফাইল, তোর ইনবক্স, তোর মোবাইল। মুছতে পারবে সেই ঠাট্টা হাসি, আদর অভিমান আর ভালোবাসাবাসি। পাল্টে ফেলেছিস বাড়ি ফেরার পথ, একসাথে চলা সেই ছায়াপথ। ভুলতে পেরেছিস ফোন নম্বর, চেনা মুখ আর পরিচিত স্বর। বল না কেন এভাবে পাল্টে গেলি, কেন হাতটা ছেড়ে ভিড়ে হারিয়ে গেলি। কাকে বলিস এখন মনের কথা, রাত জাগা তোর সব চুপ কথা। বোঝে তোকে তোরই মতো কাউকে পেলে এমন আমায় ছাড়া, হৃদয় থেকে অনেক দূরে, জানি অচিন পড়ে। ভালো থাক তবু যেখানেই থাকিস, আমায় মনে নাইবা রাখিস। তবু ভালো থাকিস, তবু ভালো থাকিস। আচ্ছা, আমার লুলুয়া অর্থটি একটু বলছি। অনেকেই এটা সেটা লিখছেন। আমার লুলুয়া নামটি একটা অ্যারাবিয়ান ওয়ার্ড, সূরা আর রহমানের 22 নম্বর আয়াতের। লুলুয়া মারজান অর্থ পার্ল। অনেকে কষ্ট নেবেন না, এলোমেলো কথা না লিখে বিব্রত না করলে খুশি হব। সম্প্রতি আমার লেখা দুই একটি লেখা পাঠ করছি। হারানো কুন্তল, লুলুয়া ইসাক মুন্নি, আমার নিজের লেখা পাঠ করছি। মনের চৌকাঠে পা বাড়াতে দেখেছিলাম তুমি
দাঁড়িয়ে আছো, ডেকেছিলে, এসো চন্দ্র সম্রাজ্ঞী। আমি উস্কে উঠে দৌড়ে ছুটে তোমার মনের সাহারায় এক পশলা বৃষ্টি চেয়েছিলাম। তুমি মন ভেজালে না, হৃদয় ছুঁলে না। আমি আর্ত, পীড়িত, পিপাসার্ত ছিলাম। তুমি শুনেও শুনলে না আমার সেই গোঙানি। অনেক কাজের স্তূপে আমাকে তোমার ফাইল বন্দি করে রাখলে। আমি কিছুই বলতে পারিনি, ভাষা হারালাম, কথা হারালাম। সেই থেকে শেখানো তোতা পাখিটির মতো হৃদয়ের এক কোণে মৌনতায় ছায়া ধরে রাখলাম। দেয়ালটা আমার গায়ে গা ঘেঁষে বসতি করল। আমি তবুও নিশ্চল ও নিশ্চুপ রইলাম। আর চোখে চেয়ে দেখি কেমন করে যেন আমি মহেঞ্জোদারো, সিন্ধু, কাশ্মীর, জলেশ্বরী, থলেশ্বরী, কর্ণফুলীর তীর পেরিয়ে সোমেশ্বরী নদীর জলে আমার কুন্তল জোড়া হারিয়ে ফেললাম। আমার চোখের কোণ বেয়ে তখন জল গড়ালো। তবু তবু তুমি সেই জল শুষে নিলে না। আগন্তুক, শোনো, হয়তো তোমার হৃদয়ের ইজেলে এক মানবী আমি, আর যে আমার হৃদয়ের আরাধ্য, সেই পরশ পাথরের নিভু নিভু দ্বীপ মাধুরী আমার হৃদয়ে আনমনে অপার এক বিভা ছড়ায়। আমি শুধু স্বপ্নে তার চোখেই চোখ রেখেছি, আর সেই দৃষ্টি আজও সরাতে পারিনি। দুঃখবোধের কবিতা খুব ছুঁয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সম্ভবত 4-5 মিনিট সম্ভবত লেট করেছিলাম। সেটা আমি নেট সংযোগটা পাচ্ছিলাম না। নেট বারে বারে আমি করতে চাচ্ছিলাম, আমি দেখি যে নেট পাচ্ছিলাম না। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আহ, আমি আমার পরিচয় কবিতাটি পড়ছি সৈয়দ শামসুল হকের। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেওল থেকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে।
আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার ওপরে মানুষত্ব তাহার ওপরে নাই। একসাথে একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে ফেলে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। ধন্যবাদ যারা আছেন। আমি কবিতাই পাঠ করার চেষ্টা করছি। আমি আমি অনেক অনেক কমেন্টস এসেছে, এত কমেন্টস পড়তে গেলে আসলে কবিতা পড়া থেকে বঞ্চিত হবেন। কাদের কাদের নাম পড়েছিলাম, তারপরে বাকিদের নাম আমি একটু তারপরে চোখ বোলাচ্ছি। রুবেল হাবিব আছেন, মঈন আছেন, আচ্ছা কণ্ঠে কবিতা পাঠ। আচ্ছা, আমাকে সম্ভবত এটা, হ্যাঁ, কবি কণ্ঠে কবিতা পাঠ, যেহেতু আমি নিজের কবিতা অতটা পড়ি না, আমি কবিদের কবিতাই পড়ি, এই জন্য ইমরান পরশ ভাইকে আমি বলেছি যে আমি অন্যান্যদেরও কবিতা পড়ব। বনি আছেন, উত্তম দা আছেন, হালিম ভাই আছেন, সুরাইয়া ইয়াসমিন আছেন, অনেকেই আছেন, অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। হাসান রাউফুল ফোন আছেন, আতাউল করিম আছেন, এক একজন 8টা 10টা করে কমেন্টস লিখেছেন। আমি খুব অনুপ্রাণিত হচ্ছি আপনাদের এত উৎসাহ পেয়ে। তারাপাত দাস আছেন, অনেকেই আছেন। আমি এপার বাংলা ওপার বাংলা, সব বাংলার বাংলার আমার এপার বাংলা ওপার বাংলা মনে হয় না, বাংলা এক বাংলা, সব বাংলা মিলে একটা বাংলা। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, বাংলায় কথা বলি, এবং আমি সব দুই দেশের কবিদের কবিতাই আমি উচ্চারণ করার চেষ্টা করি, কেননা আমার মনে হয় না যে কবি পর, হ্যাঁ, কবি আপন। আর বিশেষ করে যেই কবিতাটি যখন আমি উচ্চারণ করার চেষ্টা করি, আমার কাছে তখন মনে হয় যে এই কবিতাটি হয়তো কবি আমার জন্য লিখেছেন। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি
এখানের কবিতাও আমি পাঠ করছি, ওপার বাংলার কবিতাও পাঠ করছি। জয় গোস্বামীর একটি কবিতা। তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটি একদিন উপহার দিয়েছিলে, আজ খুলতে দেখি তার মধ্যে এক কোমর জল। পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে। আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটি দিয়েছিলে, আজ সেখানে এক পাও এগোনো যাচ্ছে না। এত জঙ্গল, গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না। তুমি আমাকে ঝর্ণা শেখাবার যে বইটি দিয়েছিলে, আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারাদিন। এমনকি তোমার দেওয়া পেজ মার্কের সাদা পালকটিও যে বইতে রেখেছিলাম, সেখানে আজ কত সব পাখি উঠছে, বসছে, সাঁতার কাটছে। তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা। সব বই আজ সূর্য, সব বই দিগন্ত। তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটি উপহার দিয়েছিলে, আজ খুলতে দেখি তার মধ্যে পরের পাতায় গিয়ে দেখি সে এক নদীর অংশ হয়ে দূরে দূরে বেঁকে গেছে। জীবনানন্দ দাশের একটি কবিতা। তোমার যেখানে স্বাদ হয় চলে যাও, তোমার যেখানে স্বাদ হয় চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হেম হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নিচে চলে। একবার, দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেলে হাত সকরুণ সাদা সাঁতার বাতাসে, শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে। খৈরঙা হাঁসটিরে নিয়ে যাবে যে কোন কাহিনীর দেশে। পরাণ কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে। কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীড়ে। নীরবে পা ধোয় জলে একেবার, তারপর দূরে নিরুদ্দেশ, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায়। তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে, হারাবো না তারে আমি, সে যে আছে আমার এই বাংলার তীরে। হ্যাঁ, 15ই আগস্টের কবিতাও পাঠ করব। অনেকেই লাইভে আছি আমি জানতে পাচ্ছেন, তারপরেও অনেকে এটা বারে বারে ফোন আসলে তো আসলে ফ্লাইট মোড দিলেও লাইনটাই অফ হয়ে যায়।
কবি কামাল চৌধুরীর লেখা একটি কবিতা। একটি কবিতা জনকের নামে লেখা, একটি কবিতা পতাকায় আঁকা ছবি, সবুজে রক্ত একটি কবিতা নদী, একটি মানুষ সারা বাংলার কবি। পথে একতারা, পথে বাউলের গান, একটি কবিতা তমসায় রোদ্দুর, একটি কবিতা অ আ ক ফুল, একটি কবিতা জয় বাংলার সুর, একটি কবিতা শত্রুর মুখে ছাই, পদ্মা গঙ্গা নদী তীরে বরাভর, কবিতা হিজল তমাল শাখা, একটি মানুষ অম্লান অক্ষয়, একটি কবিতা শহীদ মিনারে ভোর, একটি কবিতা কবিতার জয়ধ্বনি, একটি মানুষ সোনার বাংলা মাগো, একটি মানুষ সাহসের তর্জনী, একটি কবিতা রক্ত পলাশে লেখা, একটি মানুষ পতাকায় আঁকা ছবি, বুকে একতারা শ্যামা দোয়েলের গান, মুজিবুর আজ সারা বাংলার কবি, মুজিবুর আজ সারা বাংলার কবি। আচ্ছা, অনেকেই হয়তো আমাকে ইনবক্সে কবিতা পাঠিয়েছেন, কিন্তু আমি কবিতাগুলো আমার অন্য একটি ডিভাইস না থাকাতে আমি সেই কবিতাগুলো আজকে দুঃখিত আমি পাঠ করতে পারছি না। আমার কবিতাগুলো হাতে লেখার সময়টা হয়নি। আমার বাবা একটু অসুস্থ ছিলেন, উনি কিডনির পেশেন্ট। আজকে বাবাকে নিয়ে একটু হাসপাতালে বেরোতে হয়েছিল, এই জন্য আমি কবিতাগুলো প্রিন্ট নামাতে পারিনি। আগামীতে অবশ্যই আমি ইনবক্সে দেয়া যে কবিতাগুলো আপনারা পাঠিয়েছেন আমি চেষ্টা করব করতে। আমিরুল ইসলামের একটি ছোট্ট একটি কবিতা, শেখ মুজিবের ছবি। এই ছবিটি কার? এই ছবিটা চিরসবুজ রূপসী বাংলার। এই ছবিটা দূরের পাহাড়, লাজুক ঘাসের বন, এই ছবিতে ঘুমিয়ে থাকি আমরা সারাক্ষণ। এই ছবিটি কার? সব মিলিয়ে তার। বাঙালিদের মহান পুরুষ শেখ মুজিবের ছবি। এই ছবিতে মুগ্ধ হলেন শিল্পী এবং কবি। এই ছবিতে মুগ্ধ হলেন শিল্পী এবং কবি। কবিতাটি ছোট্ট একটি কবিতা, লেখাটি ছোট্ট কিন্তু কবিতাটির তাৎপর্য খুব গভীর, তাৎপর্যপূর্ণ একটি কবিতা। ফ্যানটা একটু বন্ধ করো। ফ্যানটা বন্ধ করতে বলছি। এখানে যাই, বাইরে আছে। শেখ মুজিবের কে নিয়ে আরেকটি কবিতা, মুজিব, কবি মোহাম্মদ সামাদের লেখা কবিতাটি পাঠ করছি। মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব আমার পিতা, মুজিব আমার শৌর্যে বীর্যে নন্দিত সংহিতা,
মুজিব আমার শিরায় শিরায় রক্তে রক্তে প্রেম, মুজিব আমার ভালোবাসার সূর্য সবুজ হেম, মুজিব আমার হৃদয় পটে চিরসবুজ ছবি, মুজিব আমার স্বাধীনতা অমর কাব্যের কবি, মুজিব আমার পরশ পাথর পবিত্র নিষ্পাপ, মুজিব আমার বাংলা জুড়ে একটি লাল গোলাপ, মুজিব আমার বাংলা জুড়ে একটি লাল গোলাপ। নির্মলেন্দু গুণের আরেকটি কবিতা পাঠ করতে চাচ্ছি। আচ্ছা, এই দুটি কবিতা তাদের কবিতাটি পাঠ করব। আচ্ছা, আমাকে হ্যাঁ, ফ্যানটা বন্ধ আছে। ফ্যানটা বন্ধই আছে। শামসুর রহমানের একটি কবিতা, শামসুর রহমানের একটি কবিতা পাঠ করছি। পান্থজন। বহু পথ হেঁটে ওরা 5 জন গধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? আমরা হরিণ শিকারী। বলো তো তোমরা কারা? হরিণ শিকারী। আমি আবার চেষ্টা করছি, দুঃখিত। বহু পথ হেঁটে ওরা 5 জন গধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে। আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বশে কুড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। কবির কণ্ঠে কবিতা পাঠ আজ 63। সবাই আমরা মানুষ, সেটাই সত্য, চিরন্তন সত্য। শক্তি চট্টোপাধ্যায় আমার ভীষণ ভালো লাগে, এটাও মানবতার কবিতা। দাঁড়াও কবিতাটির নাম, শক্তি চট্টোপাধ্যায়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ ফাঁদ পাচ্ছে,
তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলায় মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। রুদ্র গোস্বামীর একটি কবিতা পাঠ করছি আমি। আমাকে ইমরান পরশ ভাই একটু যদি সম্ভব হয় একটু লিখে জানান আমার সময়টা আসলে কতক্ষণ আমি লাইভে থাকবো বা কতক্ষণ আপনাদের কবিতা পড়ে শোনাবো। আমাকে একটু সময়টা একটু এখানে লিখে জানালে আমি সেই সময়ের মধ্যে আমি আমার পরিবেশনা সম্পন্ন করব। ইমরান পরশ ভাই। রুদ্র গোস্বামীর একটি কবিতা, প্রেমিক হতে গেলে। ওই যে ছেলেটাকে দেখছো, পছন্দ মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে। ছেলেটার ভীষণ জেদ, ও কখনো প্রেমিক হতে পারবে না। ওই তো সেদিন কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকছিল না বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা। কাঁচওয়ালা তো থ। ছেলেটার খুব জেদ, ও কখনো প্রেমিক হতে পারবে না। ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। প্রেমিক হতে হয় যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ, কোন ঋতুটা ভীষণ একা একা, কোন ঋতুটা প্লাবন, কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে। ছেলেটা ঋতুই জানে না, ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদিন মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়। যেদিন মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়। আমার মনে হয় শেষ করতে হবে, আয়োজনটা শেষ করতে হবে। অনেকেই লিখেছেন। আমি আর একটি কবিতা পড়ে আমি শেষ করছি আমার পরিবেশনায়। আমি নির্মলেন্দু গুণের একটি কবিতা পাঠ করছি। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালো। রেসকোর্স পার হয়ে যেতে যেতে
সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতেই সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি গতকাল আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকো। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার ওই কালো কোকিলটিও জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমার সময়টা সম্ভবত শেষ। আজকে যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আমাকে অনুপ্রেরণা দিলেন সাথে থেকে, আমার ভীষণ ভালো লাগছে তাদেরকে আমার সাথে পেয়ে। শেষ করতে চাচ্ছি। শেষ করতে চাচ্ছি আমার ছোট্ট একটি আমার নিজের ছোট্ট একটি অনুভূতি আপনাদের সামনে প্রকাশ করে আমি আয়োজন থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। তোমার যা কিছু তোমার কাছে আমার হয়ে থাক না, অনুভবে এই স্বভাবে অভাব মিটে যাক না। তোমার যা তোমার কাছে আমার হয়ে থাক না। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন প্রত্যেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা শুভকামনা করছি সবার জন্যই। আমিও থাকতে পেরে ভালো লেগেছে। আসলে প্রতিভা প্রকাশনার সবাই এই গ্রুপে যারা যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও কখনো আবার অন্য কোনো পরিসরে আবার আপনাদের সামনে হাজির হব। চালিয়ে যেতে পারেন। আমাকে তো ইমরান পরশ ভাইয়া তো লিখছে না, আমি বুঝতে পারছি না আর কিছুক্ষণ আর 10-15 মিনিট থাকবো কিনা বাকি। একজন লিখেছেন চালিয়ে যেতে পারেন। গুণ দাদুর কবিতা পড়লাম। আমি আবার একটু দুই একটি আয়োজনে আমি লিখেছিলাম যে দুই একটি প্রেমের কবিতায় পড়বো সেই সাথে।
শক্তি চট্টোপাধ্যায়ের আর তাহলে দুই একটি কবিতা পড়ি আমি। শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা, অবনী বাড়ি আছো। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী, অবনী, অবনী বাড়ি আছো। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, অবনী বাড়ি আছো। আধিক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী, অবনী বাড়ি আছো। অবনী, অবনী বাড়ি আছো। কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো? আমার একজন প্রিয় আবৃত্তি শিল্পী এবং কবি শিমুল পারভিনের একটি লেখা পাঠ করছি। জীবন্ত ফসিল। কথা দিয়েছিলে মধ্যরাতে পাড় ভাঙা নদীর মতন আমার স্বপ্নাতুর ঘুম কেড়ে নিয়ে। তুমি আসবে কোনো শুক্লপক্ষের রাতে, রং বেরঙের অনেক পাখি উড়িয়ে তুমি পা রাখবে আমার ধূসর প্রাঙ্গণে। অথবা বৈশাখী ঝড়ের মতো হঠাৎ কোনো মধ্য বৈশাখে তুমি তুমি এসে সুবাতাস বইয়ে দেবে হৃদয়ের ভাঙা খাঁচায়। অথবা হেমন্তের কোনো মিষ্টি গোধূলিতে, যখন চারদিকে নবান্নের উৎসব, আকাশে মেঘের ভেলা ভেসে যায় দূরে, আর আমি শুধু প্রতীক্ষমান তোমার পথ চেয়ে। এমনি করে অপেক্ষায় অপেক্ষায় কেটে গেছে বর্ষ মাস। আঙিনায় ঘুরে গেছে উদাস বাতাস। আঙিনায় ঘুরে গেছে উদাস বাতাস। তরুণ চাঁদের রাতে কেঁদে কেঁদে ফিরে গেছে একাকী চাতক। ঝরেছে পালক তার শীতার্ত হাওয়ায়। নিঃশব্দ রাত্রির বিষণ্ণ বাতাসে কষ্টেরা পথ চেয়ে হয়েছে বিফল মনোরথ। তুমি তুমি আসনি, তবু তুমি আসনি। প্রত্যাশার উৎকণ্ঠায় কেটেছে বিষণ্ণ দুপুর। মাঠের ধান সবুজ থেকে হলুদ হয়েছে কতবার। ক্লান্ত পাখিরা ফিরে গেছে নিড়ে। তুমি আসনি, তুমি তবু আসনি। আর আজ যখন এলে, তখন একে একে সজল বর্ষা গেছে থেমে। বিবর্ণ পাতার মতো বসন্ত গেছে ঝরে। নরম হয়ে এসেছে বিকেলের রোদ। শুধু রয়ে গেছে অপেক্ষমান স্বাধীন এক জীবন্ত ফসিল। কথা দিয়েছিলে, কথা দিয়েছিলে মধ্যরাতে পাড় ভাঙা নদীর মতন আমার স্বপ্নাতুর ঘুম কেড়ে নিয়ে। তুমি আসবে কোনো
শুক্লপক্ষের রাতে। অনেকে আছেন আহ, আচ্ছা, আমার আরেকজন পছন্দের কবি আছে তসলিমা নাসরিনের, যদি আপনারা অনুমতি রাখেন একটি দুটি কবিতা পাঠ করতে পারি। ইমরান পরশ ভাই, আমি কি কিছুক্ষণ থাকবো নাকি ক্লোজ করে দিব? আচ্ছা, এমন ভেঙে চুরে কেউ ভালোবাসেনি আগে, এমন ভেঙে চুরে ভালো কেউ বাসে। কি হচ্ছে আমার এসব, যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে, বুঝি মন বসছে লেখায় পড়ায়। আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমল আনন্দ দিক। মন নিয়েই যত ঝামেলা আসলে। মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তা হয় না। সবারই হয়তো সব কিছু হয় না, আমার যা হয় না তা হয় না। তুমি কাল জাগালে, গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে। মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই। আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে। ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি। আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনো দিন। এত প্রেম কেউ দেয়নি, এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি। তুমি এত প্রেমিক কি করে হলে? কি করে এত প্রেমিক হলে তুমি? কি করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো? শেখালো কে? যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি। আর এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে 101টা অসুখ পোকা, যখন মরে যাব, যখন মরে যাচ্ছি, তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়, তখন সব কিছুকে স্বপ্নই তো মনে হয়, স্বপ্নই তো মনে হবে, স্বপ্নই মনে হয়। তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে। আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি। আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়োয় পাঠিয়ে দিতে পারে। আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি।
তসলিমা নাসরিনের আরেকটি লেখা, ব্যক্তিগত ব্যাপার। ভুলে গেছো যাও, এরকম ভুলে যে কেউ যেতে পারে। ভুলে গেছো যাও, এরকম ভুলে যে কেউ যেতে পারে। এমন কোনো অসম্ভব কীর্তি তুমি করনি, ফিরে আর তাকিও না আমার দিকে, আমার শূন্যতার দিকে। আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি, এ আমার জীবন। তুমি এই জীবনের দিকে আর করুণ করুণ চোখে তাকিও না কোনোদিন। ভুলে গেছো যাও, বিনিময়ে আমি যদি ভুলে না যাই, তোমাকে যেতে না পারি, সে আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এই ব্যাপারটি নিয়ে ঘেঁটো না। এ আমার জীবন, এ আমার জীবন। কার জন্য কাঁদি, কাকে গোপনে ভালোবাসি, জানতে চেও না। ভুলে গেলে তো এই হয়, ছেড়ে চলে গেলে তো এই হয়। যার যার জীবনের মতো, যার যার ব্যক্তিগত ব্যাপারও যার যার হয়ে ওঠে। তুমি তো জানোই সব, জেনেও কেন বলো যে মাঝে মাঝে যেন খবর টবর দিই, কেমন আছি। আমার কেমন থাকায় তোমার কী বা যায় আসে? যদি খবর দিই যে ভালো নেই, যদি বলি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে, শরীর কেমন করছে, তুমি তুমি তো আর ছুটে আসবে না আমাকে ভালোবাসতে। তবে কি লাভ জানিয়ে, কি লাভ জানিয়ে, কি লাভ জানিয়ে যে আমি অবশেষে সন্ন্যাসী হলাম। কবিতাগুলো আমার ভালো লাগে। তসলিমা নাসরিনের বেশ কিছু কবিতা পড়ছি, আপনাদেরকে শোনাচ্ছি পড়ে। ছিলে, তসলিমা নাসরিনের ছিলে কবিতাটি। একটু আগে তুমি ছিলে, নদীটার মতো ছিলে। নদীটা তো আছে, পুকুরটাও আছে, খালটা আছে। এই শহরটার মতো, ওই গ্রামটার মতো ছিলে। ঘাসগুলোর মতো, গাছগুলোর মতো ছিলে তুমি। হাসছিলে, কথা বলছিলে, ধরা যাক কাঁদছিলেই, কিন্তু কাঁদছিলে তো, কিছু একটা তো করছিলে। যা কিছুই করো না কেন, ছিলে তো, ছিলে তো তুমি একটু আগেও ছিলে। কিছু ঘটল না কোথাও, কিছু হলো না। হঠাৎ যদি এখন বলো যে তুমি নেই, কেউ এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে যে তুমি নেই, বসে আছি, লিখছি বা কিছু, রান্নাঘরে লবঙ্গ আছে কিনা খুঁজছি, আর অমনি শুনতে হলো তুমি নেই, তুমি নেই, কোথাও নেই, তুমি নাকি একেবারে নেই। তোমাকে নাকি চাইলেই আর কোনোদিনও দেখতে পাবো না, আর কোনো দিন নাকি কথা বলবে না, হাসবে না, কাঁদবে না, খাবে না, দাবে না, ঘুমোবে না, জাগবে না, কিছুই নাকি আর করবে না। যত ইচ্ছে বলে যাও যে তুমি নেই, যত ইচ্ছে যে যার খুশি বলুক, কোনো আপত্তি নেই আমার। কেন থাকবে? আমার কি, আমার কি? তোমাদের বলা না বলায় কি যায় আসে আমার? আমার শুধু একটাই অনুরোধ, করজোড়ে একটাই অনুরোধ করি, আমাকে শুধু বিশ্বাস করতে বলো না যে তুমি তুমি নেই।
উম, আম, করোনাকালে আসলে এই করোনা ঠরোনা এখন মাথায় রাখি না, কারণ করোনা প্রথম দিকে যখন মাথায় রাখতাম তখন ভীষণ মন খারাপ হতো, হতাশায় ভুগতাম। তারপর দেখলাম যে এই যে লাইভগুলো শুরু হলো, বিভিন্ন লাইভগুলো করার মাধ্যমে আমরা সবাই একটু অক্সিজেন পাচ্ছি, মন ভালো থাকছে আমাদের। তসলিমা নাসরিনের আরেকটি লেখা, আর বছর দুয়েক, আরো কদিন বাঁচতে দাও, কমাস দাও, আরো কবছর দাও সোনা, আরো বছর দুয়েক, হাতের কাজগুলো সারা হলে আর না বলবো না, যদি বছর পাঁচেক দাও খুব ভালো হয়। দেবে তো? কি এমন ক্ষতি তোমার করেছি? মৃত্যুর বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করিনি, একটি অক্ষরও কোথাও লিখিনি কোনো দিন। বছর পাঁচেক কতটুকু আর পারবো জমে থাকা কাজের পাহাড় নামাতে? যদি বছর পাঁচেক দাও খুব ভালো হয়। 7-8 বছর পেলে হয়তো চলে, চলে বলবো না, চালিয়ে নেব। চালিয়ে তো নিতেই হয় কাউকে না কাউকে। 10 হলে মোটামুটি হয়। 10 কি আর তুমি দেবে সোনা? তোমারও তো জীবন আছে, তুমি আর কতদিন বসে বসে প্রহর গুনবে? প্রহর যদি গোনোই কিছুটা, যদি রাজি হও তবে শেষ কথা বলি শোনো। যদি মানো, 10 যদি মানো, তবে 2 বছর কি আর এমন বছর, দিলে 12 বছরই দাও। জানি দেখতে না দেখতে ওটুকু ফুরিয়ে যাবে। জানি না, জানি না কি, বছর 12 আগেই তো তার সাথে দেখা হলো। এখনো মনে হয় এই সেদিন, এখনো যেন চোখের পাতা ফেলেনি, এখনো তাকিয়ে আছি। 12 বছর কি রকম মুহূর্তে কেটে যায় দেখেছ? ও মরণ, ও জাদু, ভালোবেসে 15-20ও তো দিতে পারো। হুম, ও তো না দেখতেই দেখতে কেটে যাবে দেখো। বছর পেরোতে কি আর বছর লাগে? আমাকে 4 দিক থেকে ঘিরে ধরেছ, কি থেকে কি হয় কে জানে। স্বাধীনতা থাকলে কি আর ভিক্ষে করতাম? দিন যত খুশি যাপন করা যেত। এখন চাইলেই কেউ তো আর বাঁচতে দিতে রাজি নয়। তুমিও ছুরি উঁচিয়ে দাঁড়িয়ে থাকো গায়ের উপর। কিছুই আর আগের দিনের মতো নেই। তুমিও তো বাঁচতে চাও, মরণও বাঁচতে চায়। আর আমি এখন একটি দিন বাঁচি, তুমি যদি করুণা করো। একটি মাস বাঁচি, যদি বাঁচাও। জীবনের কাছে নয়, ঋণী যদি থাকি কারো কাছে, সে তোমার কাছে, তোমার অনুগ্রহের কাছে। ক্ষমা ঘেন্না করে আরো কটা বছর বাঁচাও সোনা, মৃত্যুর বিপক্ষে মনের খায়েশ মিটিয়ে। 2 কলম লিখে তবে মরি। অনেকটা সময় হলো, আসলে এখন শেষ করাই উচিত। সব কিছুরই একটা পরিমিতি বোধ থাকা ভালো। রাতটা অনেকই হয়েছে। আচ্ছা, হুমায়ুন আহমেদের একটি লেখা পাঠ করছি। ময়ূরাক্ষী। আমি কখনো রূপাকে চিঠি লিখিনি,
একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছে হলো। লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছি না। অনেকবার করে একটি লাইন লিখলাম, রূপা তুমি কেমন আছো। সমস্ত পাতা জুড়ে একটি মাত্র বাক্য। সেই চিঠির উত্তর রূপা খুব রাগ করে লিখল, তুমি এত পাগল কেন? এতদিন পর একটা চিঠি লিখলে, তার মধ্যেও পাগলামি। কেন এমন করো? তুমি কি ভাবো এইসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো? কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি, রূপা তুমি তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। একটুখানি দাঁড়াও, আমি তোমাদের বাসার সামনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। আমি জানি আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, তবু তবু যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে, চোখে কাজলের ছোঁয়া দিয়ে কার্নিশ ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে। আমি আমি কখনোই যাই না। হুমায়ুন আহমেদের ময়ূরাক্ষী পাঠ করলাম। অন্য রঙের গল্প, রুদ্র গোস্বামীর কবিতাটি পাঠ করছি। সকালবেলা সেলফোন হাতে নিয়ে আমাদের প্রথম কাজ ছিল আমরা একে অপরকে সুপ্রভাত জানাতাম। আমাদের রোজ একটা করে সুপ্রভাত ছিল। দুপুরে জানাতাম বড্ড মন কেমন করছে। আমাদের দেখা হওয়ার অপেক্ষায় আমাদের দেখা হতো। তারপর ফেরার সময় দুজন দুজনকে মুখ ঘুরিয়ে অনেকক্ষণ দেখতাম। দূর থেকে আমরা আমাদের ইশারায় জানাতাম, ঠিকঠাক যেও। আমাদের শেষ কথা হতো মাঝরাতে, আমাকেই স্বপ্নে দেখো। ভালোবাসার কথা শুনলেই মনে পড়ে আমাদের একদিন রোজ দেখা হতো এই ছোট্ট পৃথিবীতে। আমাদের একদিন সুপ্রভাত ছিল। সত্যি প্রতিটা একটা দিন আসে, আবার দিন পেরোলেই রাত আসে। আমাদের প্রতিদিন একটা করে সুপ্রভাত থাকে। রুদ্র গোস্বামীর আরেকটি কবিতা, ফ্র্যাকচার। অমন দাঁড়িয়েছিলে, দেখেই মনে হয়েছিল তোমার মন ভালো নেই। শুনলাম তোমার পায়ে ফ্র্যাকচার। কেমন আছো আজ? কেন ঝাঁপালে বকতো? ভালোবাসার আঘাত কি কাউকে দেখাতে আছে? তুমি যাকে চেয়েছিলে সে তোমার প্রেমিক। মনে মনে মুখ, তবু অভিমানে তার বুকেই তুমি লুকিয়ে মুখ। এমন ভালোবাসার বুক কি লোককে জানাতে? কেন ঝাঁপালে বোকার মতো? আমিও দাঁড়িয়েছি আমিও দাঁড়াই রোজ ছাদের কিনারে। বলো তো, তোমাকে ভালোবেসে ভরে আছে যে বুক, কি করে সে বুক আছড়ে আমি পাথরে ভাঙি? কেন ঝাঁপ দিলে বোকার মতো? কাউকে দেখাতে আছে? সত্যি ভালোবাসার আঘাত আসলে কাউকে দেখানো যায় না, দেখাতে নেই।
নির্মলেন্দু গুণের শুধু তোমার জন্য কবিতাটি চেষ্টা করছি। কত আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটি নিয়েছি, আমার হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বললে, তুমি আমাকে এসে ডেকে বলবে, এই ওঠো, এই ওঠো, আমি আমি আর আমি একই শুনলাম এমত তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্যে। আমি জন্মেছিলাম তোমার জন্যে। আমি মানবতাবোধের একটি কবিতা পড়ব। তার আগে একটি কবিতা পড়ছি ফজল শাহাবুদ্দিনের চৌপাট্টি বিচে সন্ধ্যা লগ্নে। তুমি যখন চৌপাট্টির সমুদ্র তীরে বালির উপর হাঁটছিলে, তখন আরব সমুদ্রের পানিতে একটি লাল সূর্য আমাদের দিকে শেষবারের মতো তার রক্তিম দৃষ্টি ফেলেছিল। আর আমার সকল বাসনা তখন একটি অন্তিম ইচ্ছার মতো খেলা করছিল তোমার মুখমণ্ডলে, শরীরে, চোখের তারায়। অস্তগামী সূর্যালোকের লাল আলো কোটি কোটি বালুকণার আত্মা থেকে অচিন্তনীয় এক জ্যোতিকে নিয়ে এসেছিল তোমার অন্ধকার চুলের খেলায়। বাতাসে উড়েছিল সেই চুল। আমি সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে দেখলাম, প্রথমবারের মতো অনুভব করলাম তুমি অনেক দূরের। জানলাম তোমার রক্ত মাংসের ভেতরে ক্রমাগত বেঁচে থাকার চেষ্টায় আমি একটু তীব্র চুম্বনের মতো গ্রথিত হচ্ছি। আর তুমি সেই সন্ধ্যা লগ্নে চৌপাট্টের সমুদ্র সৈকতে অস্তগামী সূর্যের লাল আলোর মধ্য দিয়ে অনেক দূরের পৃথিবীতে চলে যাচ্ছ। জানলাম তুমি অনেক দূরের। হ্যাঁ, মহাদেব সাহার একটি কবিতা পাঠ করছি।
আহ, এত ধৈর্য ধরে আমার সাথে আসলে যারা ছিলেন এতক্ষণ, আবারও তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। একবার ভালোবেসে দেখো, তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে ফুটবে না, এই মুখে কবিতা ফুটবে না, এই কণ্ঠ আবৃত্তি করবে না কোনো প্রিয় পংক্তিমালা, তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী। আমি আর পারবো না লিখতে তাহলে অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত। তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পাণ্ডুলিপি জুড়ে দেখা দেবে খুঁড়ে খুঁড়ে অনাবৃষ্টি, খরা। তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু, উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে, সন্ধ্যা তারা মনে হবে মৃত নিষ্পলক চোখ। যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা। তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা, মরা গাঙে জাগবে না ঢেউ। দুই তীরে প্রাণের স্পন্দন, হবে না শস্যের মাঠ, হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ। হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাজবে না গান তুমি যদি আমাকে না ভালোবাসো আর। প্রকৃতি প্রকৃত আমি আগের মতন পারবো না লিখতে কবিতা। আমার আঙুল আর খেলবে না জাদুর ছিলিক, আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক। এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুই আর চাঁপা। একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো, আবার আগের মতো কিভাবে ফোটাই 1,00,000 কোটি গোলাপ অনায়াসে, অনায়াসে কিভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত। একবার ভালোবেসে দেখো, আবার কিভাবে লিখি দু হাতে কবিতা। মহাদেব সাহার আরেকটা কবিতা, এক কোটি বছর তোমাকে দেখি না, 1,000,000,000 বছর হয় তোমাকে দেখি না। একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে, বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল, তোমাকে একটি বার দেখতে পাবো এইটুকু ভরসা পেলে, অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর। ছুটে যাব নগর রাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানো, যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব, কাঁটা তার ডিঙাবো সহজে। লোক লজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায়, ফেলে যাব যে কোনো সভায়, কিংবা পার্কেও মেলায়। একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে, এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখিয়ে সেই, তোমাকে দেখেছি সেই কবে কোন বৃহস্পতিবার, আর 1,000,000,000 বছর হয় তোমাকে দেখি না।
তোমাকে দেখেছি সেই কবে, কোন বৃহস্পতিবার। আর 1 কোটি বছর, আর 1 কোটি বছর ধরে তোমাকে দেখি না। এত গভীরের কথা কবিতায় লেখা থাকে। কবিতা তো আসলে মনের কথাই বলে। যখন যেই কবিতাটা পড়ছি বা আমি যখন পাঠ করি, মনে হয় যে এই কবিতাটায় যে ভাষাগুলো কবি লিখেছেন এটা আমারই মনের কথা, কেমন করে যেন মিলে যায়। কবিতা আসলে যখন যে যেমনভাবে তাকে লালন করে, কবিতা তারই হয়ে যায়। তো এই ছিল আজকের মতো। আমিও একটুখানি ডুবেই গেছিলাম কবিতার মধ্যে অনেকটা সময়, এই জন্য আপনাদের সাথে ছিলাম। বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আমি পৃষ্ঠাটা ভেঙে রেখেছিলাম। হ্যাঁ, পেয়েছি। কবি মহাদেব সাহার আরেকটি কবিতা পাঠ করছি, কফিন কাহিনী। 4জন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন। একজন বলল, দেখো ভিতরে রঙিন রক্তমাখা জামা ছিল, হয়ে গেছে ফুল। 4জন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন। চোখ দুটো মেঘ ব্যথিত বকুল। 4জন দেবদূত এসে ঘিরে আছে এক শবদেহ। একজন বলল, দেখো ভিতরে সন্দেহ, যেমন মানুষ ছিল মানুষটি নাই। মাটির মানচিত্র হয়ে ফুটে আছে তাই। 4জন দেবদূত এসে ঘিরে আছে একটি শরীর। একজন বলল, দেখো ভিতর কি স্থির, মৃত নয়, দেহ নয়, দেশ শুয়ে আছে। সমস্ত নদীর উৎস হৃদয়ের কাছে। 4জন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন। একজন বলল, দেখো ভিতরে নবীন হাতের আঙ্গুলি, আরক্ত রক্ত করবে, আরক্ত করবে, রক্তমাখা বুক চুড়ে স্বদেশের ছবি। আমি শেষ পরিবেশনা, হ্যাঁ রাত হয়েছে, শেষ পরিবেশনা করছি দেওয়ান সাইদুল হাসান স্যারের লেখা একটি কবিতা, তবু মানুষ নই পুরোপুরি। দেওয়ান সাইদুল হাসান। মানুষ হয়ে জন্ম নিয়েছি ঠিকই, তবু মানুষ নেই পুরোপুরি, তবু মানুষ নই পুরোপুরি। কিছুটা মানুষ আর বাকিটুকু হয়তো বৃক্ষ কিংবা পাখি অথবা পাথর। হলেও বৃক্ষের মতন নই ফলবান তেমন সমৃদ্ধ, তবে ধরে রাখি ছায়া মানুষের জন্যে, মানুষের জন্যে। পাখি হলেও পাখির মতন নেই কলরব আমার স্বভাবে, তবে গাই গান, তবে গাই গান যুদ্ধহীন পৃথিবীর। পাথর হলেও নই ততটা পাথরের মতন নির্মম কঠিন, তবে সত্যের প্রশ্নে থাকি অনড় পাথর, অনড় পাথর। মানুষ হয়ে জন্ম নিয়েছি ঠিকই, তবু মানুষ নই পুরোপুরি। কিছুটা মানুষ আর বাকিটুকু হয়তো বৃক্ষ কিংবা
পাখি অথবা পাথর। মানুষ হয়ে জন্ম নিয়েছি ঠিকই, তবু মানুষ নই পুরোপুরি। কিছুটা মানুষ আর বাকিটুকু হয়তো বৃক্ষ কিংবা পাখি অথবা পাথর। এই লাইভে যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন, আমাকে আমার ভুল ভ্রান্তি, আমার সবটাই দোষগুণ, সবটাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলবেন এবং পাশের মানুষটাকেও সেভাবে চলতে বলবেন। আপনার ঘরের মানুষটিকে, আপনার পাশের মানুষটি এবং আশেপাশে যে যার মতো করে যতটুকু সহযোগিতা করা যায় অন্য মানুষটিকে সহযোগিতা করবেন। তাহলেই আমরা সবাই মিলেমিশে ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভরাত্রি। অনেক ভালো থাকুন সবাই, অনেক সুন্দর থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।